বাংলা, স্বাগত নিউজরুম লাইভে। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রান্নায় কান্না। ডিসেম্বর থেকে সেপ্টেম্বর 10 মাসে রান্নার গ্যাসের দাম বাড়লো 290 টাকা। 25 টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়ালো 911 টাকা। গ্যাসের আঁচে হাত পুড়ছে আম জনতার। আরও দামি রান্নার গ্যাস। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল 25 টাকা, বেড়ে হল 911 টাকা। তথ্য বলছে গত 10 মাসের রান্নার গ্যাসের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। গত ডিসেম্বরে ছিল 620 টাকা 50 পয়সা, এখন তা 911 টাকা। অর্থাৎ 10 মাসে দাম বাড়ল 290 টাকা 50 পয়সা। ডিসেম্বরের পরেও রান্নাঘরে কান্নাকাটি। জানুয়ারিতে ছিল 720 টাকা 50 পয়সা, 15 ফেব্রুয়ারিতে বেড়ে হয় 795 টাকা 50 পয়সা। 10 দিনে আরও দাম বাড়ে। 25 টাকা বেড়ে 25 ফেব্রুয়ারি 820 টাকা 50 পয়সা। মার্চে আরও 25 টাকা বৃদ্ধি, বেড়ে 845 টাকা 50 পয়সা। জুলাইয়ে আরও 861 টাকা। 17 আগস্ট আবার 25 টাকা বাড়ে, বেড়ে হয় 886 টাকা। 1 সেপ্টেম্বর আরও চাপ, ফের বাড়ল 25 টাকা। রান্নার সিলিন্ডারের দাম বেড়ে হলো 911 টাকা। অর্থাৎ 15 দিনে রান্নাঘরে আরও 50 টাকার ধাক্কা। যখন ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমে, দাম কমানো হয়। যখন ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ে, দাম বাড়ানো হয়। আন্তর্জাতিক মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর দাম বেড়েছিল। সরকার সেটাকে খেপে খেপে, যাতে একবারে সবার উপর এফেক্ট না পড়ে, সেই কথা মাথায় রেখে দামটা ফেব্রুয়ারি মাসে খেপে খেপে বাড়িয়ে। যে কারণেই দাম বাড়ুক না কেন, সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কারণ করোনাকালে রোজগারে টান। তাই অনেকেরই প্রশ্ন, এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম এভাবে বাড়লে চলবে কিভাবে? কেন্দ্রীয় সরকার কি এই দুর্দিনেও রান্নার গ্যাসের ভর্তুকি বাড়াতে পারে না? আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর এই রান্নার গ্যাসের দামে রীতিমতো হাঁসফাঁস মধ্যবিত্ত বাঙালির। রান্নাঘরে কার্যত আগুন। কি বলছেন আম বাঙালি, শুনবো। পেট্রোলের দাম কমেছে লিটারে 10 পয়সা, ডিজেলে 14 পয়সা। মোদী সরকার বলছে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। জিডিপির রেকর্ড বৃদ্ধি। পাল্টা সাধারণ মানুষের প্রশ্ন, জিডিপির বৃদ্ধিতে আম জনতার কি লাভ? এখন তো রান্নার গ্যাস কিনতেও 10 বার ভাবতে হচ্ছে। মাসের শুরুতেই তো আবার দাম বাড়লো, ফলে রান্নাঘরে ঢোকায় দায়। 911 টাকা দাম হয়ে গেছে। এটা একটা সাধারণ মানুষের কাছে সত্যিই খুবই ভীষণই চাপের। আর গ্যাসের দাম বাড়া মানেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। ভীষণভাবে চিন্তায় পড়ে গেছি যে আমি কিরমভাবে কি করব। জিনিসের দাম ঊর্ধ্বমুখী, সেখানে দাঁড়িয়ে নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি সংসারকে পরিচালনার ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা তো আসছেই, শুধু দুর্ভাবনা আসছে। জানি না, আমরা জানি না কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। জ্বালানি 100 পার, এবার কি গ্যাস হবে 1000? আমি তো স্টোভও বার করে নিয়েছি, যার জন্য যে এত সমানে প্রত্যেক মাসে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের হাতের বাইরে। গত 1.5 বছর ধরে লকডাউনের মোকাবিলা করে আসছেন, সেক্ষেত্রে স্যালারি সেভাবে বাড়েনি। আজকে গ্যাসের দাম 911, তা নিয়ে কিন্তু যথেষ্টই ভাবনায় রয়েছে এই পরিবার। রান্নার গ্যাসের দাম একটা নজিরবিহীনভাবে একটা কেলেঙ্কারির দিকে যাচ্ছে। তারা এই বিষয়ে এতটুকু ভাবিত নয়, তারা বেপরোয়াভাবে জনবিরোধী নীতি নিয়ে এগোচ্ছে। মানুষের যেটা সমস্যা তা নিয়ে সেদিকে তাকাবার কোনো ইচ্ছা সদিচ্ছা সেটা এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকারের নেই। গ্যাস আর তেল দাম বাড়ে আর দাম কমে। পশ্চিমবাংলার লোকের ক্রয় ক্ষমতা কম। এখানে 2 টাকা কিলো চাল খেতে হয় আমাদেরকে, 500 টাকা মাসের স্টাইপেন্ডের জন্য হাজার হাজার লোককে লাইন দিতে হয়। ক্রয় ক্ষমতা কম বলে এই আপ ডাউনটা আমাদের কাছে খুব চিন্তার বিষয়, খুব চর্চার বিষয়। সারা দেশে দাম বাড়লেও সেখানে অত বেশি চর্চার বিষয় হয় না। তেলে আগুন, গ্যাসে আগুন, পকেট ফাঁক, আম জনতা জ্বলে পুড়ে খাক। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। সাধারণ মানুষের উপরে চাপ বাড়াচ্ছে এই সরকার। বিজেপি সরকার উদাসীন ও জনবিরোধী। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জনবিরোধী নীতি দুঃখজনক। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে অভূতপূর্ব মূল্য বৃদ্ধি হয়েছে, জনগণের ওপর চাপ বাড়ছে, এটা মেনে নেওয়া যায় না,
ক্ষমার অযোগ্য। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, অবিলম্বে দাম কমানো হোক। কড়া টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং রাহুল গান্ধী মোদী সরকারকেও তুলোধনা করেছেন কংগ্রেস নেতা। मोदी जी कहते रहते हैं कि जीडीपी बढ़ रही है, फाइनेंस मिनिस्टर कहती है कि देखिए जीडीपी का प्रोजेक्शन ऊपर की ओर है। मैं समझ नहीं रहा हूं भाई, जीडीपी एक तरफ दौड़ रही है और फाइनेंस मिनिस्टर प्रधानमंत्री कहते हैं जीडीपी बढ़ रही है। फिर बात मुझे समझ आई, जीडीपी का मतलब क्या? गैस, डीजल, पेट्रोल 23 लाख करोड़ रुपए सरकार ने जीडीपी से कमाया है। जीडीपी वो ग्रोस डोमेस्टिक प्रोडक्ट नहीं, जीडीपी मतलब गैस, डीजल, पेट्रोल। मेरा सवाल है, ये 23 लाख करोड़ रुपए गए कहां? উত্তরবঙ্গে জমি ধরে রাখতে বিধায়কদের বৈঠক বিজেপির। গড়হাজির 5 বিধায়ক জাতিসত্তার আবেগ উস্কে দিয়ে ঘুরপথে পৃথক উত্তরবঙ্গের আবেগে শান। উত্তরবঙ্গে তুলনায় ভালো ফল করেছে বিজেপি, কিন্তু সেই উত্তরবঙ্গের বিধায়কদের নিয়েও চিন্তা। বুধবার শিলিগুড়িতে বৈঠক, কিন্তু সেখানে সবাই এলেন কই? উত্তরবঙ্গে বিজেপির 29 বিধায়ক, বৈঠকে হাজির 24 জন। বৈঠকে আসেননি গঙ্গারামপুরের সত্যেন রায়, পুরাতন মালদার গোপালচন্দ্র সাহা, হবিবপুরের জোয়েল মুর্মু, কুমারগ্রামের মনোজ ওরাও, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী দিল্লিতে, তিনিও বৈঠকে ছিলেন না। তাহলে কি উত্তরেও বিজেপিতে ভাঙনের আশঙ্কা? গোপাল সাহা পার্টির অত্যন্ত ডেডিকেটেড লোক, তিনি জেনারেল সেক্রেটারি এবং তিনি ওখানে জেলার কাজে আছেন। জুয়েল ওরাও মঞ্চে বসে আছে, অশোক লাহিড়ী দিল্লি গেছেন আছে। গঙ্গারামপুরের সত্যেন রায়ের অনুপস্থিতি নিয়ে তুঙ্গে জল্পনা। সত্যেনের দাবি, স্ত্রী অসুস্থ, সেই প্রেসক্রিপশনও বিজেপি নেতাদের পাঠিয়েছেন। আমার স্ত্রী খুবই অসুস্থ, সে হার্টের পেশেন্ট, সেই কারণে একটা অসুস্থ রোগীকে বাড়িতে রেখে আমি মিটিংয়ে যেতে পারি না। আমি কোনো মতেই তৃণমূলে যাচ্ছি না। नॉर्थ बंगाल में जो अन्याय अत्याचार हुआ है, इसीलिए यहाँ की जनता चाहती है कि नॉर्थ बंगाल अलग राज्य बनना चाहिए। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দল অটুট রাখতে জাতিসত্তা আবেগে ভর করে কৌশলে পৃথক উত্তরবঙ্গের দাবিতেই শান দিতে চাইছে বিজেপি। নিউজ 18 বাংলা। তন্ময় ও বিশ্বজিতের দলবদলের ছবি দেখাও, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে উত্তরে ভাঙন এবং উত্তরে আশঙ্কা, এমনটাই কথা হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই যে জাতিসত্তার আবেগ ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। আর এই অবস্থায় তৃণমূল কংগ্রেস যথেষ্টই চাপে রেখেছে বিজেপিকে। মুকুল রায়, বিশ্বজিৎ দাসটা তৃণমূলে ফিরে যাওয়ার পর দিলীপ ঘোষের গলায় ভুল স্বীকারের সুর। শুভেন্দু অধিকারী যদিও দাবি, এতে বিজেপির কিছু যায় আসে না। মুকুল বাবুর মতো নেতা, এইসব লোকের উপর যদি মানুষ ভরসা করতে না পারে, তাহলে রাজনীতির পতন হয়েছে মনে করা যাবে। আমি এদের দিকে তাকিয়ে কথা বলেছিলাম, হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি। মুকুল রায়, তন্ময় ঘোষ থেকে বিশ্বজিৎ দাস, এক এক করে 3 বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে। প্রত্যেকেই তৃণমূল থেকে এসেছিলেন। ভোটের ফল বেরোনোর পর তাঁদের ফুল বদল। বঙ্গে নির্বাচনে ধাক্কা নিয়ে মঙ্গলবার দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। টুইটারে লেখেন, নির্বাচনের আগে বলতো 19-এ হাফ, 21-এ সাফ, নির্বাচনের পরে বলে 3 থেকে 77-এ তুলেছে। দায় স্বীকার করতে মেরুদণ্ড, সৎ সাহস দরকার। এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের গলায় ভুল স্বীকারের সুর। মুকুল বাবুর মতো নেতা, যাকে প্রথমবার জয়ী হওয়ার স্বাদ আমরা দিয়েছিলাম, এইসব লোকের উপর যদি মানুষ ভরসা করতে না পারে, তাহলে রাজনীতির পতন হয়েছে মনে করা যাবে। আমি এদের দিকে তাকিয়ে কথা বলেছিলাম, হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি। নেতার গলায় ভুল স্বীকারের সুর। সোশ্যাল মিডিয়ায় সেভ বেঙ্গল বিজেপি নামে ফোরাম। এত কিছুর মধ্যেও দিলীপ ঘোষের পাশে বসে শুভেন্দু অধিকারী দাবি করলেন, এই দলত্যাগে তাঁদের কিছু যায় আসে না। লিডার অফ দি অপোজিশন হিসেবে কালকে 2টি নোটিশ আমরা তাদের দিয়েছি, তাদের মেলে এবং স্পিড পোস্টেও চলে গেছে, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে 7 দিনের মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। 24 ঘন্টায় 2 বিধায়কের দলত্যাগকে প্রকাশ্যে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। অনেকের মতে এটা কৌশল, যাতে বিজেপি বিধায়কদের মনোবল অটুট থাকে। সূত্রের খবর, দলে ভাঙন রুখতে বুধবার দক্ষিণবঙ্গের 3 সাংগঠনিক জেলার বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু। সেখানে বার্তা দেওয়া হয়, দলের সঙ্গে সমন্বয়ের সমস্যা হলে শুভেন্দু অধিকারীকে জানাতে। বিরোধী দলনেতা হিসেবে সমন্বয়ের কাজ করবেন শুভেন্দু। সূত্রের খবর, প্রলোভন এলে কি করণীয় তার রূপরেখাও তৈরি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তো হচ্ছে আমাদের পার্টি
প্রথমবার এত বিধায়ক সাংসদ জিতিয়ে নিয়ে এসেছি, এত নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে কাজ করিনি আমরা কোনোদিন। তাদের প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, তার জন্য যে আলাদা সিস্টেম ব্যবস্থা এখনো তৈরি উঠতে পারেনি। তারপরে যে ধরনের হিংসা হয়েছে, সবার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয়, তো সেই জন্য তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে, তাদের সঙ্গে কথা বলার দরকার আছে। বঙ্গ বিজেপির অন্দরে দিলীপ এবং শুভেন্দু শিবিরের রেশারেশি নিয়ে নানা গুঞ্জন। বিধায়কদের মধ্যে সমন্বয় রাখার দায়িত্ব পেয়ে ভারসাম্যের খেলায় এক পা এগিয়ে গেলেন বিরোধী দলনেতা, এমনই মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। রাজ্যের টার্গেট শিল্প পানাগড়ে পলিফিল্মস প্ল্যান্টের উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কয়লা, ইথানল থেকে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি, একগুচ্ছ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। Yes, Bengal can. Now my target is industrial investment. এখন আমার ডেস্টিনেশন হচ্ছে শিল্প। সামাজিক কর্মসূচিতে আমরা 1 নম্বর, এগুলো কেউ করে দেখাতে পারবে না। তো আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলা ইন্ডাস্ট্রিতে 1 নম্বর হবে, এটা আমাদের ডেস্টিনেশন। টার্গেট উন্নয়ন, কর্মসংস্থান। দেউচা পাচামির পাশাপাশি ইথানল এবং ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৃষকদের থেকে ভাঙা চাল কিনে ইথানল তৈরির প্রকল্প নেওয়া হবে রাজ্যে। পেট্রোল ডিজেলের পাশাপাশি বায়োফুয়েল হিসেবে ব্যবহার হবে ইথানল। এই ইথানল সেক্টরের পোটেনশিয়ালিটি এত বেশি, এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে, ফুয়েলের পক্ষেও কাজে লাগবে। 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে। কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। আগামী 5 বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে এবং এক্ষেত্রে 24,000 আইটি জানা ছেলেমেয়েরা আরও চাকরি পাবে, কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর দাবি, অতিমারি পরিস্থিতিতেও রাজ্যে দারিদ্র্য 40% কমেছে। দেশে যখন কর্মসংস্থান তলানিতে, তখন রাজ্যে তা 40% বেড়েছে। বিনিয়োগকারীদের সুবিধার কথা ভেবে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতি মাসে বৈঠক করে সমস্যা মেটাতেই এই উদ্যোগ। টার্গেট একটাই, রাজ্যকে শিল্পের ডেস্টিনেশনে পরিণত করা। আগামী বছরে ফেব্রুয়ারি বা মার্চ মাসে রাজ্যে ফের হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড় শিল্প তালুক থেকে এমনটাই জানিয়ে গেলেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পানাগড়, পশ্চিম বর্ধমান।